জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন, পরিবেশ না আন্তরিকতা। এক ভদ্রলোক মহারাজের কাছে এসে একটু আবদারের সুরেই বললেন, মহারাজ, মন দিয়ে জপ করতে চাই, কিছুতেই পারি না। কোনো না কোনো কারণ একটা খাড়া হবেই যাতে জপটা বিঘ্নিত হয়। আপনি আমায় শক্তি দিন, আমি যেন মগ্ন হয়ে জপ করতে পারি। আসলে কি জানেন মহারাজ, পরিবেশ আছে তো সময় নেই, সময় আছে তো পরিবেশ নেই। আর যখন দুটোই সুবিধায় আছে তখন শরীর দিচ্ছে না। এভাবে খুব মন খারাপ হয়ে পড়ছে। মহারাজ, আপনি দয়া করে আমায় জপের সুযোগ করে দিন। আমার আশেপাশের মানুষজনেরও এ নিয়ে তেমন মাথা ব্যথা নেই। বাড়ির লোকেরা তো জপের দিকে সিরিয়াস হলেই বলে, যাও পাহাড়ে চলে যাও, বিস্তর সময় পাবে, কেউ বিরক্তও করবে না। মহারাজ এক মনে সব শুনলেন, তারপর বললেন, দেখো বাবা, পরিবেশকে অত মূল্য দিও না, পরিস্থিতিকে জয় করার চেষ্টা করো। পুরুষাকার থাকলে পরিস্থিতি জয় করা যায়, তা নারী হোক আর পুরুষই হোক। পুরুষাকার কি জানো? পুরুষাকার মানে নির্বিকার, নির্মোহ, নির্লিপ্ত ভাব। সবেই থাকো, কিন্তু কিছুর মধ্যে লিপ্ত হয়েও না। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা জানো তো? উনি বলেছেন, পাঁকে পাঁকাল মাছ হয়ে থাকতে। এঁটো শুকনো পাতা দেখনি? বায়ু তাড়িত হয়ে হেথা হোথা ঘুরে বেড়ায়। এর উপরে খাওয়া হয়ে গেছে, প্রয়োজন শেষ, ওরও কোনো দাবি নেই, হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়ায় এধার ওধার। ওই রকম থাকলে আর ভয় কি? ভদ্রলোক বললেন, মহারাজ, আমরা আর আপনারা কোনো তুলনা চলে? ঠাকুর যা অবলীলায় বলতে পারেন, আমরা কি তা জন্ম জন্ম অভ্যাস করে সামান্য রপ্ত করতে পারব? আমাদের না আছে সংস্কারের বল, না আছে শুদ্ধতা, না আছে শরীর বল। তাতে আবার কবে মরে যাব তা ঠিক নেই। কি করে কি হবে কি জানি। বয়স তো এদিকে হয়ে এলো, শরীরের নানান সমস্যা বাড়ছে। ছোটবেলায় দীক্ষা নেওয়ার ইচ্ছা হয়েছিল, তা গুরুজনরা বললেন, এখন কি, ওসব বুড়ো হলে নিতে হয়। এখন বুঝছি কি ভুল কথা। বুড়ো বয়সে শরীর গেল, ব্যাধি এলো, নানান সমস্যা বাড়ল, দুশ্চিন্তা বাড়ল। এবার জপ হবে কি করে? মহারাজ বললেন, জানো বাবা, পরিবেশ তৈরি করে নিতে হয়। আন্তরিক হও, দেখবে পরিবেশ অমনি অমনি তৈরি হয়ে যাবে। একটা গল্প বললে তোমরা বুঝবে, তবে কি জানো, এটা গল্প নয়, আমার জীবনের একটা দেখা ঘটনা। আমি তখন আশ্রমের কাজে উত্তর ভারত যাচ্ছি। ট্রেনে খুব ভিড়, মানুষের ঢল। একজন উঠবে তো সঙ্গে 3 জন এসেছেন। যা হোক, গাড়ির হুইসেল বাজতেই যাত্রী ছাড়া বাকিরা নামতে লাগলেন। একটু একটু করে ফাঁকা হয়ে গেল বেশ। এক বৃদ্ধা তাঁর 2টো পুঁটুলি 2 পাশে রেখে এদিক ওদিক তাকিয়ে মালার ঝুলিটা বার করে মালা করতে বসে গেলেন। ট্রেন ছেড়ে দিয়েছে। বুড়ি জড়সড় হয়ে মাথায় ঘোমটা টেনে বসে আছেন। ওর আত্মীয়রা বলে গেছেন, কাল সকালে দিদিমা নেমে যাবেন, একটু দেখে রাখবেন। ওর কাছে টিকিট, অর্থ সবই আছে, জলও দিয়ে দিয়েছি। আমি নজর রাখছি। নির্বিবাদী মানুষটার আচরণটা মন কাটছিল। এর মধ্যে আর এক বৃদ্ধা বুড়িমাকে দেখে পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, একটু বসা যাবে? বুড়িমা ইশারায় বসতে বললেন। বুড়িমা তাঁর পোঁটলাটা সরিয়ে নিলেন। কোনো ক্ষোভ, বিরক্তি কিচ্ছু নেই। এরপর চেকার সবার কাছ থেকে টিকিট দেখছেন। আমি বুড়িমাকে সজাগ করব বলে হাত বাড়াতেই ভদ্রলোক বললেন, থাক থাক, আমি লোক চিনি,
ওকে বিরক্ত করবেন না। চেকার চলে গেলেন। এত হই হট্টগোল, তবু বুড়ির ভ্রুক্ষেপ নেই। চোখ বুজে জপ করে চলেছেন। এক পৃথুলা ফর্সা বৃদ্ধা হেলে দুলে ওদিক থেকে কি যেন খুঁজছেন এমন ভঙ্গিতে আমাদের সিটের সামনে এসে দাঁড়ালেন। দ্বিতীয় যে বৃদ্ধা বসেছিলেন, জপ তিনিও ধরে নিয়েছেন দেখলাম। একটা মালা তিনিও করছেন। এই পৃথুলা ফর্সা বিধবা বৃদ্ধাটি দ্বিতীয় বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, বসা যাবে কি? ওদিকে নানান বিপদ, তাস, সিগারেট, চিৎকার, খাওয়া দাওয়া, যেন বিয়ে বাড়ি। কথায় কথায় প্রথম বুড়িমা ইশারা করে বসতে বলে চোখ বুজে আবার মন দিলেন তার কাছে। বুঝলাম ওর আটনটাই আলগা, আমার ভাবটাই নেই। এরপর দেখি এই তৃতীয় বৃদ্ধাও নিজের ব্যাগের ভিতর থেকে মালা বার করে জপ করতে শুরু করেছেন। বেশ রাত হয়ে গেছে তখন। বুড়িমা মালা রেখে পোঁটলা খুলে একটা ছোট ঠোঙা, একটা জলের বোতল আর গুড় বার করলেন। পাশের বন্ধুদের বললেন, খাবেন? বাকি দুই বৃদ্ধা অবলীলায় সম্মতি জানালেন। চিঁড়ে আর গুড় ঠোঙায় ঠোঙায় দেওয়া হলো। বৃদ্ধা দুটো ভাঁড় বার করে জল নিতে বললেন। যে যার খাওয়া হয়ে গেল। কোনো গল্প নয়, সংসার নয়, পরিচয় পরিচিতি নয়, শুধুই মালা। আবার জপ শুরু হলো। বুঝেছিলাম ওদের তিনজনেরই সিট রিজার্ভেশন আছে, কিন্তু সেখানে মুলুক ভালো নয়। ভোরে চেকার এসে বুড়ি মায়েদের সীতাভোগ আর মিহিদানা দিয়ে গেলেন। টিকিট দেখা তো পরে। যেন ঠিক বিষয়ে মগ্ন হতে পারলে হালকা বিষয়গুলো কেমন জড়ো হয়ে যায়, সেদিন খুব ভালো করে বুঝেছিলাম। কেউ কাউকে চেনেন না, অথচ কত আন্তরিকতা, একাত্মবোধ, সহমর্মিতা অবাক করেছিল সেদিন আমায়। পরিবেশ কি দিতে হয়েছিল সেদিন? না, পরিবেশ গড়ে যায়, আন্তরিকতাটুকুই চাই। কাজটিকে তো ভালোবাসতে হবে, নইলে একদিকে টানবে অন্যদিক ফুরবে, অন্যদিকে টান দেবে তো এদিকে কম পড়ে যাবে। যাকে নিয়ে ভাবা হচ্ছে তিনি যেন মহান, নিষ্কলুষ হন, তাহলে সব আপনা আপনি গড়ে উঠবে। মানুষের মন বিশেষেই এত রকম পরিস্থিতি। তিনটে মন আন্তরিক হয়ে স্মরণ মননে স্থান চাইছিলেন। ভগবান কেমন ব্যবস্থা করে দিলেন দেখেছ? তোমাদের ভাবতে হবে না, তিনি ভাববেন। শ্রীরামকৃষ্ণ বলছেন না, তিনি কি এত বড় জগৎ সৃষ্টি করে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন? আমরা বৃথা নানান পরিস্থিতিতে জড়িয়ে তারপর আর ছাড়াতে পারি না। শুধু মুখের কথায় হবে না, একান্ত প্রার্থনা চাই। আমার সচেতনতা না থাকলে পাড়াপড়শি সাধুসন্ত কি করবে? কেন, আমার বেশ মনে পড়ে ছোটবেলায় মন্দি পিসি বলে বাবার এক দূর সম্পর্কের ভগিনী আসতেন। আমার বাবাকে উনি দাদামণি বলে ডাকতেন। আমাদের আত্মীয়দের কোনো বাড়িতে বিয়ে, মুখে ভাত, পুজো পার্বণ সর্বক্ষেত্রেই তাকে দেখা যেত। উনি কোথা থেকে কিভাবে খবর পেতেন সেটা কেউ বুঝে উঠতে পারত না, অথচ বেশ মনে পড়ে মন্দি পিসি ঠিক এসে পড়তেন সবার অনুষ্ঠানেই। না এলে আলোচনাও হতো, আরে মন্দিটা এলো না। নাম ছিল মন্দিরা। নিজেই বলতেন, মন্দিরা আর হলাম কই, মন্দি ভাগ্যেই কেটে গেল আমার জীবন। তা তোমরা বেশ নামটাও রেখেছ, মন্দি। ছোটবেলায় মা বাপ মরা, বৃদ্ধ দাদু 9 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছিলেন। স্বামী রেলে কাটা পড়েছিলেন। বিধবা শাশুড়ি ওই সময় মালা ধরিয়ে দিয়েছিলেন মন্দিরার হাতে। সেই থেকে গলায় তাঁর মালাটি রয়েছে। অখণ্ড বিশ্বাসে
তিনি মালাটি করে যান দিবারাত্র। তবে কি কাজের ত্রুটি নেই। যাদের বাড়ি যে অনুষ্ঠানেই তিনি হাজির হবেন সেখানেই গুছিয়ে পরিপাটি করে দেবেন। হেঁসেল, ভিয়েন, ভাণ্ডার ঘর সব নখদর্পণে। সব কিছুর দায়িত্ব তিনি নিয়ে নেবেন। বাড়ির বড়রা মন্দি এলেই নিশ্চিন্ত হয়ে যেতেন। নিপাট নিখুঁত আচরণশীলা এক বৃদ্ধা। কিন্তু ভোরে স্নান, সন্ধ্যায় স্নান, হাসি মুখ আর নিষ্ঠা করে দায় সম্পন্ন করা এই জীবনে বাদ যায়নি তাঁর। যে বাড়ি থেকেই যখন নিজের জায়গায় ফিরে যেতেন তখনই তাদের বাড়িতে ২-১০ জন অন্তত মন খারাপ করতই আর বলতো, মন্দি, তোর মতো যদি নিষ্ঠাবতী হতাম রে মা। মন্দি অবশ্য এর উত্তরটা খুব ভালোই দিতেন। বলতেন, তবে যে আমার ভাগ্যটাও নিতে হবে গো, তা কি সইতে পারবে? ভগবান কেড়েছেন যা, তার থেকে ঢের দামি ওই মনটুকু দিয়েছেন। ওই নিয়ে কেন আঁকচাঁকচি করো গো? ওসবে কাজ নেই, অনুষ্ঠান এলে ডেকো। আমার বাবা একদিন বলেছিলেন, মন্দি, খবর দি আর না দি, খবর তো তুই ঠিক পেয়ে যাস। বয়স হয়েছে, এসে দুদণ্ড জিরোস না। কেমন ধারা মেয়ে তুই কি জানি। আমার বাবাকে মন্দি পিসি বলেছিলেন, দাদামণি, কত পড়েছ, পরীক্ষা দিয়েছ। আমি ওই দেখে দেখে শিখেছি, একা একা লক্ষ্য জপ করলে কি হলো। অনুষ্ঠানে এসে তাই পরীক্ষা দিয়ে যাই, ফল বের হলে বুঝবো কি হলো। নিজেরা উঁচুতে উঠেছ, মন্দিকে তুলবে না। আমার বাবা বলেছিলেন, মন্দি ১ লক্ষের নিচে জপ করে না, সে যত যজ্ঞিবারেই আসুক, ওর হাসি মুখও শুকায় না। ধৈর্য দেখলেই বোঝা যায় বেটির জপবল আছে। যার জপবল আছে তার ধৈর্য বলও হয়। পরিবেশ টরিবেশ ওসব অজুহাতের কথা, অভ্যাসে কি না হয়। মন্দির উদাহরণ আমাদের আত্মীয়দের মধ্যে প্রায় শুনেছি, ওরে, যদি মন্দি ঠান দিদিকে দেখতিস তো বুঝতিস কাজ করেও কত শান্ত, কত ধৈর্যশীল হওয়া যায়। মন্দি পিসিও আমার সন্ন্যাসের পর আমায় প্রণাম করতে এসেছিলেন। আমি আপত্তি করলাম প্রবল। উনি দূর থেকে গড় করে মাটির ধুলো মাথায় নিয়ে বলেছিলেন, ও সন্ন্যাসী ঠাকুর, করুণ হও, কাতর হয়েও না। ওই রঙে আর পাপ লাগার ভয় নেই, শুধু পুণ্যি আর পুণ্যি। যত পারো করো, যত পারো দাও, আবার কার্পণ্য কেন? আমি মরলে আমার মালাখানি নিয়ে নিও, যদি ঠিক সময় খবরটা পাও। না পেলে সেও আমার ভাগ্য মানব। আমি অবাক হয়ে ভাবলাম, এ আবার কেমন দায় দিলেন উনি। পরে গুরুজনদের কাছে শুনেছিলাম, গুরু গঙ্গা। গুরুকে স্পর্শ করলে, দর্শন করলে, স্মরণ করলে সব পুণ্য হয়। সেই জন্যই বোধহয় মন্দি পিসি তাঁর মালা গঙ্গায় রক্ষা করে গিয়েছিলেন ওইভাবে। কি ভক্তিমতী, কি অখণ্ড বিশ্বাস। তার কাছে আচরণ নেই, সব বিশ্বাস। যা করছেন সবই প্রভুর সাথে এক একাকার হয়ে। এমনটি আর দেখি না। খুব বুঝেছিলাম পরিবেশের অজুহাত কত ঠুনকো, সবটাই আন্তরিকতার অভাব। ওইটি ঠিক থাকলেই সব ঠিক হয়ে যায়। অকাতর অভ্যাস আর প্রার্থনা, ওই পথ, নইলেই বিভ্রান্তি।